হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা সুবিদ দাসের বই থেকে সরল সুদ চ্যাপ্টারের 21 নম্বর থেকে অঙ্ক করব। দেখো 21 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে। দেখো এই অঙ্কটা করানোর আগে তোমাদেরকে একটা আমি কনসেপ্ট বোঝাতে চাই। দেখো তোমাদের কাছে মনে করো 100 টাকা আছে, এটা হচ্ছে মূলধন, ঠিক আছে। মনে করো এটা 3 গুণ হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু দ্বিগুণ হচ্ছে, এটা কিন্তু সুদ আসলে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। আর 3 গুণ কত হচ্ছে, দেখো 300 টাকা হচ্ছে, এটা কিন্তু সুদ আসল। ওকে, 300 টাকা কিন্তু সুদ আসল, অর্থাৎ এ অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো ইন্টারেস্টটা কত হবে, অর্থাৎ সুদটা কত হবে, 300 মাইনাস 100 অর্থাৎ 200 টাকা। ওকে, দেখো এখানে সুদটা দেখো কত গুণ হয়ে গেল, সুদটা কিন্তু আসলের 2 গুণ হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি, দেখো এখান থেকে আমরা বুঝতে পারলাম যখন সুদ আসলটা 3 গুণ হবে, ঠিক আছে, তার 1 কম গুণ হয়ে যাবে হচ্ছে সুদটা, ঠিক আছে। তার মানে 2 গুণ হয়ে যাবে সুদটা, আসলের 2 গুণ। যদি এখানে 4 গুণ থাকতো তাহলে এখানে হতো কিন্তু 3 গুণ, আসলের 3 গুণ। ওকে, ঠিক আছে। এখানে যদি 5 গুণ হতো বা 7 গুণ হতো, আমি বললাম সুদ আসলে 7 গুণ হচ্ছে, তাহলে 7 গুণ হয়ে কত টাকা হতো, 700 টাকা হতো, ঠিক আছে। তাহলে এখানে কত হতো, দেখো ইন্টারেস্টটা 600 টাকা, 600 টাকা, ঠিক আছে। তাহলে দেখো 7 গুণ হচ্ছে 700 টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে ইন্টারেস্টটা এখন 600 টাকা। তাহলে দেখো 7 আছে, তাহলে 7 1 কম কত আসবে, 6, তাহলে 6 গুণ হয়ে যাবে এটা, তাই না। ইন্টারেস্টটা 6 গুণ হয়ে যাচ্ছে, তাই তো 600 টাকা হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট ইন্টারেস্টটা বসাবো, ডাইরেক্ট ইন্টারেস্টটা কত। ওকে, দেখো এটা বোঝানোর জন্যই আমি তোমাকে বললাম। আচ্ছা, দেখো কি বলেছে, 7 বছরে দ্বিগুণ হয়। তাহলে 1 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 টাকা যদি মূলধন হয়, ঠিক আছে, তাহলে সুদ আসলটা কত হবে, দ্বিগুণ, ঠিক আছে। দ্বিগুণ হলে তাহলে তার 1 কম গুণ কত হবে, 1, তাহলে 1 গুণ হয়ে যাবে সুদটা, অর্থাৎ 1 হবে, তাই না। 1 কম গুণ, দ্বিগুণ হচ্ছে, তাহলে 1 কম গুণ হলে কত, 1 গুণ, তাই না। তাহলে 1 হয়ে যাবে, বা তোমরা এইভাবেও বের করতে পারো। দেখো পি যদি 1 টাকা হয় আর এটা হচ্ছে এ, অর্থাৎ অ্যামাউন্ট, সুদ আসল 2 টাকা, তাহলে ইন্টারেস্ট কত, 1 টাকা, ঠিক আছে। আচ্ছা দেখো এইভাবে করবে না, আমি যেভাবে বললাম সেইভাবে করবে, ঠিক আছে। দেখো এখানে প্রিন্সিপাল 1 টাকা, আসলটা হচ্ছে 1 টাকা, হ্যাঁ, 7 বছর সময়। ওকে, 8টা বের করবো এখান থেকে, ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু সুদটা কত হয়ে যাবে, এর আসলের 1 গুণ, তাই না, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 7r ইকুয়াল টু 100, কোনাকুনি গুণ করলাম, তাহলে আর কত আসবে, আর সমান সমান 100/7। ওকে, আচ্ছা দেখো এবার কি বলেছে, কত বছরে সেটা 7 গুণ হবে, ঠিক আছে। এটা কি সুদ আসলে 7 গুণ হবে, তাহলে সুদটা কত হবে, তাহলে সুদটা কিন্তু 6 গুণ হয়ে যাবে, আসলে কিন্তু 6 গুণ হয়ে যাবে। 1 কম গুণ, একটু আগেই বললাম সুদ আসল যদি 7 গুণ হয় তাহলে 1 কম গুণ হচ্ছে 6 গুণ, তাহলে 6 গুণ হয়ে যাবে কিন্তু সুদটা। তাহলে 1 টাকা হচ্ছে আসল, হ্যাঁ, তাহলে সুদটা কত হবে, 6 টাকা, 1-এর 6 গুণ, 6 টাকা, ঠিক আছে। দেখো এখানে 8টা পেয়ে গেছি, 100/7, 100/7 ইন্টু, হ্যাঁ, এটা বের করতে বলেছে কত বছরে, অর্থাৎ টি ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে এই 100 কেটে গেল, 60টা নিচে নেমে আসলো, তাহলে 6-7 42 হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, ডি হচ্ছে অ্যান্সার। দেখো 22 নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে মূলধনটা ধরে নাও 1 টাকা, ঠিক আছে। তাহলে 3 গুণ যদি সুদে আসলে 3 গুণ হয়, তাহলে সুদটা কত গুণ হয়ে যাবে, সুদটা তার 1 কম গুণ, অর্থাৎ 2 গুণ হয়ে যাবে। তাহলে 1 টাকার 2 গুণ হচ্ছে 2 টাকা। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে পি। ওকে, টি কত, 7 বছর, 8টা বের করতে হবে, ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে কোনাকুনি গুণ করছি, 7r ইকুয়াল টু 200, ঠিক আছে। তাহলে আর সমান সমান কত আসবে, আর সমান সমান 200/7। ওকে, ঠিক আছে। দেখো এবার কি বলেছে, কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে সুদে আসলে এটা 5 গুণ হচ্ছে, তাহলে সুদটা কত হবে, আসলের 4 গুণ হয়ে যাবে, 1 কম গুণ, তাই তো। আচ্ছা, তাহলে 1 টাকা হচ্ছে আসল, তাহলে সুদ কত হবে, 1-এর 4 গুণ, অর্থাৎ 4 টাকা। টি কত বের করতে হবে এটাই, আর আর পেয়ে গেছি 200/7, তাই তো, 200/7, ঠিক আছে, ডিভাইডেড বাই 100। ওকে, 60টা নিচে নেমে আসলো, তাহলে 100 2 200, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটছি, 2 2 4, তাহলে টি সমান সমান 7 আর 2 14। ওকে, তাহলে হচ্ছে এ হলো অ্যান্সার। ওকে, দেখো 23 নম্বর প্রশ্ন কি বলেছে, 6000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো
যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত? দেখো এই অঙ্কটা করানোর আগে তোমাদেরকে আরেকটা কনসেপ্ট তোমাদেরকে বোঝাতে চাই, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, সুদ সমান বলেছে, ঠিক আছে? তাহলে অনেকগুলো যদি অংশ থাকে, এখানে তো দুটি অংশ আছে, অনেক সময় 3টি অংশ থাকতে পারে, 4টি অংশ থাকতে পারে, ঠিক আছে? তখন এটা কিভাবে করবে? আর সুদ সমান থাকতে হবে, ঠিক আছে? দেখো আই সমান সমান, এটা প্রথম অংশ মনে করে ধরে নাও P1 T1 R1/100, ঠিক আছে? এটা প্রথম অংশের মূলধন, প্রথম অংশের সময় আর প্রথম অংশের বার্ষিক সুদের হার, ঠিক আছে? আর I1 কেন দিলাম না? কারণ এখানে বলেছে সুদ সমান বলেছে, ঠিক আছে? আচ্ছা দেখো এবার দ্বিতীয় অংশের, তাহলে I সমান সমান কত হবে? P2 T2 R2 ধরে নিলাম আমরা, ঠিক আছে? /100, ওকে, ধরে নিচ্ছি। এবার দেখো এখান থেকে আমরা P1 এর মানটা বের করি। P1 সমান সমান কোনাকুনি গুণ করছি 100i আমি একবারে করে দিলাম T1 R1, ওকে। এখান থেকে P2 কত আসবে? 100i T2 R2, ঠিক আছে? দেখো এখানে P1 আর P2টা কি? এটা হচ্ছে প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, ঠিক আছে? আচ্ছা মানে মূলধনটা, ঠিক আছে? এটা প্রথম অংশের মূলধন, এটা দ্বিতীয় অংশের মূলধন, এইভাবে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো এইবার তাহলে আমরা অনুপাত বের করি। এদের অনুপাত কত হবে? P1:P2 মূলধনের অনুপাত, তাহলে কত হবে? দেখো এখানে 100i আর 100i একই আছে, তাহলে উপরে উপরে কেটে যাবে, তাহলে পরে থাকবে 1/T1 R1 1/T2 R2, ওকে। দেখো এটা কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে? দেখো তাহলে এটা মূলধনের অনুপাত সমান সমান এটা আসলো কিন্তু, ঠিক আছে? মূলধনের অনুপাত সমান সমান এটা, এই অনুপাতটা, ঠিক আছে? যখন কি হবে? সুদটা সমান হবে, যখন সুদটা সমান হবে। দেখো এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করবো, এটা কিন্তু নোট করে নাও, এই ফর্মুলাটা নোট করে নাও, ঠিক আছে? আচ্ছা দেখো সুদ সমান বলেছে, দেখো এখানে সুদ সমান বলেছে। দেখো প্রথম অংশ কত দেওয়া আছে? প্রথম অংশ দেওয়া আছে 10% 2 বছরের সুদ, তাহলে P1:P2 কত হবে? ঠিক আছে 1/ দেখো এটা আর এটা টি, তাই তো? তাহলে 10 দুগুণ 20, ওকে, 20:1/ কত হবে? দ্বিতীয় অংশ কত দেওয়া আছে? দেখো 4% 10 বছরের জন্য, তাহলে 4×10 = 40, ঠিক আছে? দেখো এখন উভয় পদকে 40 দিয়ে গুণ করে কত হবে? তাহলে 2:1, তাই না? মানে এটাকে 40 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? এটাকে 40 দিয়ে গুণ করলাম, কেন করলাম? কারণ জানো তোমরা অনুপাতে কিন্তু, ঠিক আছে, ভগ্নাংশ রাখা যায় না, ঠিক আছে? সেজন্য এটা করলাম। তাহলে 2, এটা হচ্ছে 1, তাই তো? 2:1। দেখো এটা কিন্তু P1:P2 চলে আসলো, অর্থাৎ মূলধনের অনুপাত কিন্তু চলে আসলো, ঠিক আছে? বের করতে কি বলেছে? যে অংশ দুটি কি কি, অর্থাৎ মূলধনটা বের করতে বলেছে, ঠিক আছে? দেখো এখানে 2 আর 1 3, তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে প্রথম অংশ, আর 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে দ্বিতীয় অংশ, ঠিক আছে? কোন টাকার? দেখো এই 6000 টাকার, ওকে। তাহলে ইন্টু 6000, ওকে, 6000 ইন্টু 6000, ওকে, 6000, তাহলে 3 দুগুণ 6, 2000, তাহলে 2 দুগুণ 4000, ওকে, 3 দুগুণ 6, 2000, ঠিক আছে? ঠিক আছে, একটা হচ্ছে 4000, একটা হচ্ছে 2000, ঠিক আছে? দুটি অংশ, অর্থাৎ এ অ্যান্সার, ওকে। দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে? এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরের 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? দেখো এখানে ছোট ছেলের টাকাটা কত বছর খেটেছে? তাহলে এখানে হচ্ছে 18 - 10, অর্থাৎ 8 বছর খেটেছে ছোট ছেলের টাকাটা, এবং বড় ছেলের টাকাটা কত বছর খেটেছে? 18 - 14, অর্থাৎ কত হবে? 4, তাই তো? 4 বছর খেটেছে। তাহলে এটা সময় দেওয়া আছে, এটা T1, এটা T2, ওকে। আর কি বলেছে দেখো, ঠিক আছে, বলেছে যে সুদটা কিন্তু সমান, ওকে, সমান সুদ পাবে। তাহলে সমান সুদ পাবে বলতে কোন ফর্মুলাটা? আগের ফর্মুলাটা, অর্থাৎ P1:P2 কত হবে? 1/T1 R1 1/T2 R2, ঠিক আছে? দেখো এখানে আর সমান, দুজনের জন্যই সমান, ঠিক আছে? আরটা কিন্তু সমান, মানে R1 আর R2 কিন্তু সমান, ওকে। তাহলে দেখো এখানে T1 কত? 8, তাহলে আর হচ্ছে 10, তাহলে 8×10 = 80 1/ কত হবে? 4, তাহলে 4×10 = 40, তাই তো? দেখো এখানে উভয় পদকে আমরা 80 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 1:2, ওকে। তাহলে দেখো এটা কিন্তু ছোট ছেলে আর এটা কিন্তু বড় ছেলে, ঠিক আছে? তাহলে ছোট ছেলে ইসটু বড় ছেলের মূলধনের অনুপাত কিন্তু চলে আসলো, ঠিক আছে? বের করতে কি বলেছে? বড় ছেলে কত টাকা দিয়েছিলেন, ঠিক আছে? দেখো এটা অংশতে বের করি,
তাহলে 2 আর 1 3, তাহলে 3 ভাগের মধ্যে কত 2 ভাগ দিয়েছিলেন, তাই তো? এটা কিন্তু ছোট ছেলে আর এটা কিন্তু বড় ছেলে, ঠিক আছে? কোন টাকার? এই টাকাটার, অর্থাৎ 30,000 টাকা, তাই তো? 30,000 টাকা, 30, ঠিক আছে? তাহলে কাটলাম 10,000, ঠিক আছে? তাহলে 10 দুগুণ 20,000, তাহলে 20,000 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে বি অ্যান্সার। দেখো 25 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 13,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। প্রথম অংশ কত টাকা? ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাতটা বের করি। দেখো, ঠিক আছে, 1 বাই কত হবে, এটা আর এটা হচ্ছে টি, ওকে? তাহলে কত হবে দেখো, 4 5 20 ইস টু, এটা হচ্ছে আর, এটা হচ্ছে টি, ঠিক আছে? তাহলে 1 বাই কত হবে, 5 6 30 ইস টু, তাহলে 5 8 40, তাহলে 1 বাই কত হবে, 5 8 40, ওকে? দেখো 0 0 0 কেটে গেল, 0 0 0 কেটে গেল, এটা কিন্তু মূলধনের অনুপাত বের করছি। তাহলে 2 3 আর 4-এর লসাগু কত হবে, 12, তাহলে 12 দিয়ে গুণ করি সবগুলো পদকে গুণ করি, তাহলে কত হবে, 6 দুগুণ 12, তাহলে 3 4 12, 3 4 12, ওকে? তাহলে এটা কিন্তু মূলধনের অনুপাত চলে আসলো, ওকে? দেখো বের করতে কি বলেছে, প্রথম অংশ কত টাকা, তাই তো? তাহলে দেখো অনুপাতে প্রথম অংশ কত, 6, তাই তো? কত ভাগের মধ্যে দেখো, 4 আর 6 10, 10 আর 3 13, কোন টাকাটার, এই টাকাটার, অর্থাৎ এটা 13,000, তাই তো? 13,000, তাহলে 1,000, তাহলে কত আসলো, 6,000 হচ্ছে অ্যান্সার, ওকে? অর্থাৎ এ অ্যান্সার। দেখো 26 নম্বর প্রশ্ন কি বলেছে, 5,400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়, অংশ দুটি কত? দেখো এখানে কিন্তু সুদ আসল সমান বলেছে, সুদ সমান বলেনি কিন্তু, তাহলে কিন্তু আগের নিয়মে কিন্তু এই অঙ্কটা হবে না, ঠিক আছে? এবার দেখো নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ধরে নাও যে প্রথম অংশের সুদ আসল, ঠিক আছে, এ দিয়ে লিখি আমরা, তাহলে কত হবে, P1 T1 R1 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে আসল, তাই তো? P1। আর দ্বিতীয় অংশের সুদ আসল সমান বলেছে, সেখানে এখানে এ হবে, এখানে এ হবে, তাহলে ধরে নিচ্ছি P2 T2 R2, ঠিক আছে, ডিভাইডেড বাই 100 প্লাস P2, ওকে? ঠিক আছে, দেখো এখান থেকে আমি P1 কমন নিচ্ছি, তাহলে কত হবে দেখো, T1 R1 বাই 100 প্লাস 1, তাহলে দেখো এখান থেকে 100 লসাগু চলে যাবে, তাহলে 100 লসাগু হবে, তাহলে T1 R1 প্লাস 100, তাই তো? ওকে? আর এখানে কত ছিল, এখানে এ, তাহলে P1 বের করছি, P1 কত হবে দেখো, তাহলে 100A ডিভাইডেড বাই একবারে করে দিচ্ছি T1 R1 প্লাস 100, ওকে? আর এখানে কত হবে দেখো, P2 একবারে করে দিলাম, সমান সমান 100A, তোমরা করে নেবে এটা, T2 R2, এটা T1 R1 R2 প্লাস 100, ওকে? তাহলে দেখো এই দুটি অংশের অনুপাত কত চলে আসবে দেখো, তাহলে P1 is to P2, দেখো 100A 100A, ঠিক আছে, সেম আছে, তাহলে উপরে কিছু থাকবে না, তাহলে 1 থাকবে, তাহলে T1 R1 প্লাস 100 is to 1 বাই T2 R2 প্লাস 100, ঠিক আছে? নোট করে নাও এটা। তাহলে আগেরটার সঙ্গে এর ডিফারেন্সটা কি, যখন সুদ আসল সমান হবে তখন কিন্তু কি করবে, যে 100-এর সঙ্গে ওই TR গুণ 100-এর সঙ্গে যোগ করে দেবে, TR প্লাস 100, মানে যেটা TR গুণফল আসবে T ইন্টু R, তার সঙ্গে 100 যোগ করে দেবে, ঠিক আছে? দেখো, আচ্ছা আমি দেখাচ্ছি, তাহলে দেখো কি বলেছে, তাহলে P1 is to P2 সমান সমান কত আসবে দেখো, 5 8 40, তাহলে 100-র সঙ্গে 40 যোগ করব, তাহলে 140 আসবে, ঠিক আছে, ইস টু, তাহলে দ্বিতীয় অংশ কি বলেছে, যে 5% আজ 6 বছর, তাহলে 5 6 30, তাহলে 100-র সঙ্গে 30 যোগ করব, অর্থাৎ 130, ওকে? তাহলে 0 0 কাটলাম, ঠিক আছে? এখানে তোমরা লসাগু করতে পারো বা নাও করতে পারো, কোনাকুনি গুণ করে দেবে, একবারে হয়ে যাবে, অর্থাৎ 13-র সঙ্গে 1-এর গুণ, 14-র সঙ্গে 1-এর গুণ, তাহলে 13 অক্ষে 13 ইস টু 14 অক্ষে 14, এটা আসলো কি প্রথম অংশ আর দ্বিতীয় অংশের অনুপাত চলে আসলো। বের করতে কি বলেছে, যে অংশ দুটি কত, তাই তো? দেখো প্রথম অংশটি কত হবে, 13, কত ভাগের মধ্যে, 14 আর 13 যোগ করলে হবে 27, ঠিক আছে? 27 ভাগের মধ্যে 13 ভাগ হচ্ছে প্রথম অংশ, আর 27 ভাগের মধ্যে 14 ভাগ হচ্ছে দ্বিতীয় অংশ। কোন টাকার, এটা হচ্ছে 5,400 টাকা, তাই তো? 5,400 ইন্টু 5,400,
ঠিক আছে, তাহলে 27 দুগুণ 54, 200, 13 দুগুণ 26, 2600, 27 দুগুণ 54, তাহলে কত হচ্ছে 200, 14 দুগুণ 28, 2800, তাহলে 2600 আর 2800 হচ্ছে অ্যান্সার। ওকে, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 27 নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? দেখো ছোট ছেলের টাকাটা কতদিন খেটেছে দেখো, তাহলে 20 মাইনাস 10, ওকে 10 বছর খেটেছে তাই তো। আচ্ছা, এবং বড় ছেলের টাকাটা কত বছর খেটেছে? 20 মাইনাস 14 অর্থাৎ 6 বছর কিন্তু খেটেছে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, সুদে আসলে সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে কোন ফর্মুলাটা, এই আগেরটা যেটা করলাম সেটাই কিন্তু ইউজ করবো আমরা। ঠিক আছে, তাহলে মূলধন অনুপাত কত আসবে, তাহলে P1:P2। ঠিক আছে, তাহলে 1/, কত হবে দেখো, সুদের হার বলেছে 8%, দুজনের জন্য 8%, তাহলে কত হবে দেখো 8 10 80, হ্যাঁ তাহলে 100 যোগ করবো অর্থাৎ 180 ইজ টু 1/, কত হবে দেখো 6 8 48, তাহলে 100 সঙ্গে 48 যোগ করবো অর্থাৎ 148। ওকে, দেখো 4 দিয়ে কাটছি, 4 4 16, 17 18, 4 5 20, 4 দিয়ে কাটলাম, 3 4 12, 13 14, 4 7 28। ওকে, দেখো এবার লসাগু নেওয়ার দরকার নেই। ঠিক আছে, একবারে কি করবে, কোনাকুনি গুণ করে দেবে, অর্থাৎ 37-এর সঙ্গে 1-এর গুণ অর্থাৎ 37 ইজ টু 45-এর সঙ্গে 1-এর গুণ অর্থাৎ 45। এটা কিন্তু ডাইরেক্ট। ঠিক আছে, তোমরা যদি লসাগু করেও করো তাহলে কিন্তু এটা আসবে। তাহলে আমরা লসাগু করে কেন করতে যাব, এটা এইভাবেই করবো তাই না, সিম্পল। দেখো এটা ছোট ছেলের মূলধন, এটা কিন্তু বড় ছেলের মূলধন, এটা কিন্তু অনুপাতে আসে। ঠিক আছে, বের করতে কি বলেছে, বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন। ঠিক আছে, দেখো কত ভাগ রেখেছিলেন এটাকে বের করি, তাহলে 45 ভাগ রেখেছিলেন বড় ছেলের জন্য। কত ভাগের মধ্যে, এটা যোগ করব, 7 5 12, 4 3 7 1 8, তাহলে 82 ভাগের মধ্যে 45 ভাগ কিন্তু বড় ছেলের জন্য রেখেছিলেন। আচ্ছা, কোন টাকার, দেখো এই 82,000 টাকা, এই 82,000 টাকা। ওকে, তাহলে 82,000। ওকে, তাহলে কাটছি 1000, তাহলে 45,000 হবে অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। দেখো 28 নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা একটু আলাদা রকম অঙ্ক। এই অঙ্কটা করানোর আগেও কিন্তু তোমাদেরকে কিছু কনসেপ্ট জেনে নিতে হবে। ঠিক আছে, কি বলেছে দেখো, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? দেখো তাহলে ধরে নাও যে কোনো টাকার সুদ হচ্ছে I1, তার মূলধন হচ্ছে P1 সমান হচ্ছে T1 আর সুদের হার হচ্ছে R1 ডিভাইডেড বাই 100। ওকে, এবার ধরে নাও যে সুদটা বৃদ্ধি পেয়ে I2 হলো। ঠিক আছে, I1 ছিল, সুদটা বৃদ্ধি পেয়ে I2 হলো। তাহলে কেন বৃদ্ধি পেয়েছে, কারণ ঠিক আছে কি হয়েছে, মূলধন বেড়েছে, সময় বেড়েছে, আর কত হয়েছে, বার্ষিক সুদের হারও বেড়েছে, R2 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে P1 থেকে P2 হলো, T1 থেকে T2 হলো, R1 থেকে R2 হলো। ঠিক আছে, তাহলে দেখো সুদ কত বৃদ্ধি হলো। ঠিক আছে, I2 মাইনাস I1 সমান সমান কত হবে, P2 T2 R2 বাই 100 মাইনাস P1 T1 R1 বাই 100। ওকে, ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, কি কি বৃদ্ধি পেয়েছে, দেখো বলেছে যে এটা দেখো সুদের হার বৃদ্ধি পেয়েছে, সুদের হার বৃদ্ধি পেয়েছে আর সুদটা বৃদ্ধি পেয়েছে, তাই তো, আর কিন্তু কিছু বৃদ্ধি পায়নি, আর বাকিগুলো সব ধ্রুবক আছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে P1 আর P2 মূলধনটা কিন্তু একই আছে, তাহলে P1 ইকুয়াল টু P2, দেখো P1 ইকুয়াল টু P2 সমান আছে, এটাকে P ধরে লিখছি, হ্যাঁ P ধরছি এটাকে, তাহলে P কমন চলে যাবে, দেখো এখানেও P আছে এখানেও P আছে, তাই না, P কমন চলে আসবে। এবং সময়টাও দেখো, এখানে সময়টা কিন্তু দেখো কত বছরের জন্য, সময়টা কিন্তু একই আছে। ঠিক আছে, তার মানে T1 ইকুয়াল টু T2, এটাকে আমরা T দিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো এখানেও T আছে, এখানে একটা T আছে, এখানে একটা T আছে, তাহলে T কমন নিয়ে নিই, ডিভাইডেড বাই 100 কমন চলে যাচ্ছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে কি থাকছে, R2 মাইনাস R1। ওকে, তাহলে দেখো এটা কি চলে আসলো, এখানে মুছে দিচ্ছি, তাহলে I2 মাইনাস I1, সরি এটা I2, এটা I1 তাই তো, এটা I1, এটা I2 মাইনাস I1। ওকে, তাহলে দেখো এটা I2 মাইনাস I1, এটা কি বৃদ্ধি পাচ্ছে, সুদ কত বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমরা লিখবো I দিয়ে, হ্যাঁ I দিয়ে লিখি, বা দরকার নেই এটাকেই ফাইনাল করে দাও। ঠিক আছে, এটাকেই ফাইনাল করে দাও, এটাই হচ্ছে ফর্মুলাটা। ওকে,
এটাই হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, মনে করো দেখো এটা কিন্তু আসলটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, মূলধনটা চেঞ্জ হচ্ছে না, সময়টা চেঞ্জ হচ্ছে না, তাহলে ওটা কিন্তু কমন চলে আসলো, বাইরে চলে আসলো ব্র্যাকেটের। ঠিক আছে, আর এটা কিন্তু ব্র্যাকেটের ভেতরে আছে R2 মাইনাস R2 মাইনাস R1। ঠিক আছে, দেখো ফর্মুলা কিন্তু একই। এটাকে যদি তুমি আই ধরো, ছোট হাতের আই, ঠিক আছে, তাহলে কি আসলো PT, এটাকে বড় হাতের আর ধরো R/100। ঠিক আছে, ফর্মুলাটা কিন্তু একই চলে আসলো। ঠিক আছে, খালি জানতে হবে এটা হচ্ছে সুদের বৃদ্ধি, আর এটা জানতে হবে যে কত বার্ষিক সুদের হার কতটা বৃদ্ধি পেল সেটা জানতে হবে। এটা কিন্তু আর বড় হাতের আর। ঠিক আছে, দেখো এটা তুলে নাও তোমরা। দেখো কি বলেছে, সরল সুদ 80 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 80 ইকুয়াল টু কত আসবে, দেখো 1000 টাকা, তাহলে এটা আসল। ঠিক আছে, দেখো কত বছর বলেছে, তাহলে টি। আচ্ছা দেখো আরটা কত বলেছে, 5% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে ওদের যে বিয়োগ ফলটা অর্থাৎ R2 মাইনাস R1টা দেওয়া আছে 5। ওকে, 5 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে একটা শূন্য কাটলাম, তাহলে টি সমান সমান কত আসবে, একবারে করে দিলাম 8/5। ওকে, তাহলে 5 অক্ষে 5, 5 3 8। ওকে, তাহলে 1/3/5 অর্থাৎ এই অ্যান্সার। ওকে, দেখো একই রকম প্রশ্ন কি বলেছে 29 নাম্বার, সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কি দেওয়া আছে, দেখো সুদের ডিফারেন্স দেওয়া আছে, সুদের পার্থক্য দেওয়া আছে কত টাকা, 100 টাকা। সুদের পার্থক্য ইকুয়াল টু কি জানি আমরা, দেখো কত টাকা বলেছে, তাহলে আসলটা বের করতে হবে। ঠিক আছে, সময় দেওয়া আছে 10, আর দেখো এখানে সুদের হারের পার্থক্য দেওয়া আছে 2%। ওকে, তাহলে 2 ডিভাইডেড বাই 100, তাহলে 0 কাটলাম, 5 2 10, তাহলে কোনাকুনি গুণ করি, P সমান সমান 500। ওকে, তাহলে সি অ্যান্সার। দেখো 30 নম্বর প্রশ্ন কি বলেছে, সুদের হার 2% বাড়লে 6000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে। বেশি সুদ পাওয়া যাবে অর্থাৎ দেখো এটা কি বলেছে, ডিফারেন্সটা বের করতে বলেছে, পার্থক্যটা বের করতে বলেছে। তাহলে পার্থক্য, তাহলে সুদের পার্থক্য আই সমান সমান কি জানি আমরা, দেখো পি টি কত, দেখো 3 বছর, আর আর এর পার্থক্য দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, তাহলে হচ্ছে 2। ঠিক আছে, ডিভাইডেড বাই 100, 1 2 1 2, তাহলে কত হবে 3 2 6, 6 6 36, 360 হবে অ্যান্সার, অর্থাৎ এ অ্যান্সার। ওকে, দেখো 31 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, সুদের হার কত। ঠিক আছে, এবার সুদের পার্থক্য দেওয়া আছে 5,000। ওকে, ইকুয়াল টু কী বলেছে, দেখো এখানে পি কিন্তু আলাদা আলাদা আছে। ঠিক আছে, দেখো এখানে আছে 10,000 আর এখানে আছে 20,000। ঠিক আছে, দুটো পি আছে কিন্তু, তাহলে পি এর ডিফারেন্সটা করবো আমরা। ঠিক আছে, আর দেখো এখানে সময়টা কিন্তু একই আছে আর সুদের হারও কিন্তু একই আছে। তাহলে দেখো আমরা কি করব, সুদের হারটা বাইরে চলে আসবে, সুদের হার ধরে নিই আমরা আর, সুদের হারটা বাইরে চলে আসবে আর সময়টা বাইরে চলে আসবে, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আর কি হবে দেখো 20,000 মাইনাস 10,000 কিন্তু বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দিই, তাহলে 20,000 মাইনাস 10,000 ইন্টু কত হবে 10,000। ওকে, 10,000, দেখো কাটাকাটি করি, তাহলে 1 2 1 2, তাহলে 1 2 3। ওকে, 1 2 3, তাহলে আর সমান সমান কত হবে 5। ওকে, তাহলে বি অ্যান্সার। ওকে, দেখো 32 নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 ও 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে। তাহলে সুদের পার্থক্য বের করতে বলেছে, অর্থাৎ আই, ছোটো হাতের আই বের করতে বলেছে। দেখো কি বলেছে, এবার দেখো 15,000 টাকা কিন্তু একই আছে। ঠিক আছে, তাহলে 15,000 কি আসবে, ব্র্যাকেটের বাইরে আসবে, ইন্টু দেখো এখানে কিন্তু কোনো ধরনের বৃদ্ধি হয়নি কিন্তু, কি বলেছে একটা 6 বছরের জন্য একটা 5 বছরের জন্য। আগের অঙ্কটা যে করলাম দেখো এখানেও কিন্তু কোনো ধরনের বৃদ্ধি ছিল না কিন্তু, দেখো দেখো এখানে 10,000 আছে, এখানে 20,000 আছে, বলেনি কিন্তু বৃদ্ধি হয়ে 10 থেকে 20,000 হয়েছে, বলেনি কিন্তু, অথচ আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে কিন্তু এই ফর্মুলাটা কিন্তু এখানেও ইউজ করা যেতে পারে। ওকে, আচ্ছা দেখো তাহলে কি বলেছে 6 মাইনাস 5 করবো, বছর দুটো আলাদা আলাদা বছর আছে, তাহলে কত হবে 1। ঠিক আছে, আর কত দেখো, আর হচ্ছে 8%। ওকে, ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে 0 0 0 0, 8 15 কত হবে 120, 1200 হবে অ্যান্সার, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 33 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে, প্রতিটি মূলধন কত টাকা। ঠিক আছে, তাহলে সুদের পার্থক্য দেওয়া আছে 1800। ঠিক আছে, তাহলে দেখো এখানে সমান মূলধন বলেছে,
ঠিক আছে, তাহলে মূলধনটা সমান বলেছে, তাহলে ধরে নেব মূলধনটা হচ্ছে পি। ওকে, তাহলে পি যেহেতু সমান তাহলে এটা ব্র্যাকেটের বাইরে আসবে, তাই তো? তাহলে পি ইন্টু, দেখো কি বলেছে, আচ্ছা এটা ইন্টু হবে না, ডিভাইডেড বাই 100। তাহলে পি আর 100 কমন চলে গেল, পি উপরে আর নিচে হচ্ছে 100 কমন চলে গেল। দেখো এখানে কী হবে, তাহলে 6 8 48 আর 3 10 30, ঠিক আছে? তাহলে কত হবে 48 মাইনাস 30। এটা কিন্তু ডিফারেন্স বের করবে, হ্যাঁ। অনেক সময় কি আসবে দেখো, এটা মাইনাসে চলে আসতে পারে, কিন্তু মাইনাস কিন্তু লিখবে না, ঠিক আছে? ডিফারেন্সটা মানে বিয়োগ ফলটা কত হচ্ছে, পজিটিভ মানটা নেবে, কিন্তু নেগেটিভ মানটা কিন্তু নেবে না, ঠিক আছে? কী করলাম আমি, দেখো আমি দেখাচ্ছি। আমরা কি জানি পি টি আর বাই 100, দেখো এই জায়গাটা দেখাচ্ছি, ঠিক আছে? P1 T1 সরি P2 T2 R2 বাই 100, ঠিক আছে? কত ছিল P1 T1 R1 বাই 100। দেখো এখানে P1 আর P2 সেম আছে, তাহলে এটা P1 আর P2 কে P ধরে নিচ্ছি আমরা, আর 100 এখানে কমন চলে যাচ্ছে। দেখো P আর 100 কমন চলে যাচ্ছে, আর পরে থাকছে কত T2 R2 মাইনাস T1 R1। ওকে, তাহলে দেখো এটাই আমরা করলাম এখানে, ঠিক আছে? কি করলাম, এখানে পিটাকে কমন নিলাম আর 100টাকে কমন নিলাম, তাহলে দেখো এখানে কি হবে T2 R2 মাইনাস T1 R1, ঠিক আছে? তাহলে টি কত, দেখো এখানে টি হচ্ছে 6 আর আর হচ্ছে 8, তাই তো? 6টা 48 মাইনাস কত হবে 3 10 30, ঠিক আছে? বিয়োগ করলে কত আসবে 18, তাই তো? তাহলে পি বাই 100 ইন্টু 18, এটা 1800, তাই তো? তাহলে 18 অক্ষে 18 100, তাহলে পি সমান সমান কত আসবে 1 2 3 4, ঠিক আছে? 10,000 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে বি অ্যান্সার। ওকে, দেখো 34 নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য কত টাকা হবে? দেখো সুদের পার্থক্য বের করতে বলেছে আই, ঠিক আছে? বের করতে বলেছে, দেখো এখানে কি বলেছে 10,000 টাকা করে, তার মানে হচ্ছে মূলধনটা সমান, অর্থাৎ P1 ইকুয়াল টু P2, তাহলে এটা কমন চলে আসবে, তাই তো? তাহলে বাইরে আসবে 10,000, ওকে, ডিভাইডেড বাই 100 কমন চলে আসবে, ঠিক আছে? আর ব্র্যাকেটের ভিতর গিয়ে থাকবে, দেখো R2 একটু আগে করলাম R2 T2 মাইনাস হ্যাঁ R1 T1। ওকে, দেখো এখানে গুণ করি, তাহলে 5 8 40 40, ঠিক আছে? আর 6 7 42 42, ঠিক আছে? দেখো এখানে কিন্তু মাইনাস চলে আসবে, কিন্তু মাইনাস কিন্তু লিখবে না, ঠিক আছে? মাইনাস কিন্তু লিখবে না, অর্থাৎ তোমরা এইভাবে লিখতে পারো, এটা মড দিতে পারো, একটা মড। মড মানে কি, যদি এটা মাইনাসও আসে, -2 আসছে, তাহলে মডটা যখন উঠে যাবে তখন কিন্তু এই মাইনাস ভ্যালুটা থাকবে না, অর্থাৎ এই মডটা মাইনাস ভ্যালুটাকে অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে? না এত কিছু মনে না রেখে জাস্ট এটা মনে রাখবে যে এখানে কিন্তু কোনো মাইনাস ভ্যালু দেবে না, অর্থাৎ এইরকম করে করতে পারো, আগে বড়টা লিখবে 6 7 42 মাইনাস 5 8 40। ওকে, ওকে, তাহলে 1 2 কাটলাম, তাহলে দুটো শূন্য, এখানে কত আসবে 2। ওকে, 200 হচ্ছে অ্যান্সার, তাহলে সুদের পার্থক্য হচ্ছে 200। ওকে, সি অ্যান্সার। 35 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, আসল কত? দেখো এই অঙ্কটা করানোর আগে তোমাদেরকে একটা কনসেপ্ট বলে দিই, ঠিক আছে? দেখো মনে করো 100 টাকা আছে, 10% সুদ হচ্ছে, তাহলে 1 বছরের শেষে কত টাকা পাবে? সুদ আসলটা বলছি, মানে এটা কত পাবে 1 বছরের শেষে 110 পাবে, তাই না? 100 টাকা 10% হচ্ছে 10 টাকা সুদ, তাহলে 110 হয়ে যাবে। তারপরে কত আসবে, আবার 10% সুদ হবে দ্বিতীয় বছরে, 100 টাকা 10% সুদ হচ্ছে কত হবে 10 টাকা, তাহলে 10 টাকা যোগ হয়ে যাবে, অর্থাৎ 120 হবে। তারপরে আবার 10 টাকা বাড়বে তৃতীয় বছরের শেষে, 10 টাকা বাড়বে 130, চতুর্থ বছরের শেষে হবে 140, পঞ্চম বছরের শেষে হবে 150। ওকে, আর করছি না, ঠিক আছে? দেখো এবার এটা কিন্তু সুদ আসল, এগুলো কিন্তু সব সুদ আসল, ঠিক আছে? সব সুদ আসল কিন্তু। দেখো এইবার আমি যদি এখান থেকে, এটা হচ্ছে তৃতীয় বছরের, হ্যাঁ তৃতীয় বছরের সুদ আসল, এটা হচ্ছে পঞ্চম বছরের সুদ আসল, তাই তো? তাহলে দেখো পঞ্চম বছরের সুদ আসল থেকে যদি আমি তৃতীয় বছরের সুদ আসল বাদ দিই, কত পাবো দেখো তো, পাবো হচ্ছে 20। তাহলে কত হচ্ছে দেখো, 5 - 3 2, তাহলে আমি কিন্তু পাচ্ছি, দেখো 2 বছরের সুদ পাচ্ছি, এটা 20, 2 বছরের সুদ। 20টা কি 2 বছরের সুদ কত হয় দেখো, 10% করে সুদ, তাহলে 10 10 20 হবে, তাই না? 100 এর 10% 10 টাকা, 100 এর 10% 10 টাকা, অর্থাৎ 20 টাকা সুদ। তাহলে 2 বছরের সুদ পাচ্ছে কিন্তু, ঠিক আছে? তাই আমরা বিয়োগ করে দিলে কিন্তু আমরা সুদ আসলটা যদি বিয়োগ করে দিই, দেখো এটা সুদ আসল বিয়োগ করেছি, কিন্তু সুদ আসলটা যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা সুদ পাবো। ওকে, দেখো এটাই বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো কি বলেছে এই জায়গাটা, 10 বছরে 1600 টাকা হয়, এইভাবে লিখতে পারি 10 বছরে
সুদে আসলে 1600 টাকা হচ্ছে, আর এখানে 4 বছরে কত হচ্ছে সুদে আসলে 1240 টাকা। তাহলে বিয়োগ করে দিলে কী পাবো দেখো তো, এখানে যদি বিয়োগ করে দিই 6 বছরের সুদ পাবো। ঠিক আছে, সুদ কত আসবে দেখো, তাহলে বিয়োগ করি এটা, তাহলে 0 6 4 3 360 টাকা সুদ চলে আসলো। ঠিক আছে, 6 বছরের সুদ হচ্ছে 360 টাকা। তাহলে 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে 1 বছরের সুদ কত হবে 60 টাকা। কিন্তু 6 দিয়ে ভাগ করে দিলাম, এটাকেও 6 দিয়ে ভাগ করে দিলাম, এটাকেও 6 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1 বছরের সুদ কিন্তু 60 টাকা চলে আসলো। এবার দেখো যে কোনো একটার, অর্থাৎ এখানে 4 বছর বলেছে, এখানে 10 বছর বলেছে, যে কোনো একটার হয় 4 বছরের বের করো সুদ অথবা 10 বছরের সুদ বের করো, যে কোনো একটা। আমি 4 বছরের সুদ বের করব। 1 বছরের সুদ যদি 60 টাকা হয় তাহলে 4 বছরের সুদ কত হবে, 4 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 4 6 24, 240 টাকা হচ্ছে সুদ। তাহলে 4 বছরের সুদ কত আসলো 200, আমি এখানে লিখছি, এই জায়গাটা সুদ চলে আসলো 240, ওকে 240 টাকা সুদ চলে আসলো, সরি হ্যাঁ 240 টাকা 4 বছরের সুদ চলে আসলো। হ্যাঁ, এবার তাহলে আসলটা বের করতে পারবো আমরা পি। তাহলে এই সুদ আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আসলটা পেয়ে যাব। তাহলে 1240 মাইনাস 240 অর্থাৎ 1000, তাহলে 1000 টাকা হচ্ছে আসল, অর্থাৎ সি হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো 36 নাম্বার প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, সুদের হার কত? দেখো এখানে আমরা কিছু লিখবো না, একবারে করব। দেখো ঠিক আছে, দেখো এখানে কি বলেছে 10 বছর, এখানে 8 বছর, অর্থাৎ 2 বছরের সুদ কত আসবে, 2 বছরের সুদ আসবে এখানে, তাহলে 1200 টাকা থেকে আমরা 1120 বাদ দেবো, অর্থাৎ 80 টাকা। তাহলে 1 বছরের সুদ কত আসবে, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 40 টাকা। ঠিক আছে, দেখো হয় 8 বছরের সুদ বের করো অথবা 10 বছরের সুদ বের করো। আমি 8 বছরের সুদটা বের করে নিই এখানে, তাহলে 8 বছরের সুদ কত হবে, 8 বছরের সুদ হবে, দেখো 1-এর সঙ্গে 8 গুণ করলাম এখানে, তাহলে এখানেও 8 গুণ করবো, তাহলে 4 8 32, 320 টাকা। ওকে, ঠিক আছে, তাহলে এখানে লিখছি, তাহলে 8 বছরের সুদ হচ্ছে 320 টাকা। তাহলে আমরা আসলটা বের করতে পারবো, তাহলে আসলটা কত হবে, সুদ আসল মাইনাস 1120 মাইনাস 320, সুদ আসল মাইনাস সুদ, তাই তো, তাহলে আসবে হচ্ছে 800 টাকা। ওকে, আচ্ছা দেখো এইবার বের করতে বলেছে সুদের হার, তাই তো, তাহলে আমরা কি জানি পিটিআর বাই 100, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আই কত 320, পি কত 800। আচ্ছা দেখো টি কত, এখানে দেখো দুটো টি আছে কিন্তু, মানে সময় কিন্তু দুটো আছে, 8 বছর 10 বছর। আমরা কোনটার বের করেছি দেখো সুদটা, এটার সুদ বের করেছি, এটার 8 বছরের সুদ বের করেছি, তাই না, তাহলে সময়টা 8 দেবে, আর বের করতে বলেছে ইন্টু 100, সরি ডিভাইডেড বাই 100, তাহলে কাটাকাটি করলাম, তাহলে 8 দিয়ে কাটলাম 4 8 32, 40, 8 দিয়ে কাটলাম 5 8 40, তাহলে আর সমান সমান 5। ওকে, তাহলে ডি হলো অ্যান্সার। ওকে, দেখো 38 নম্বর প্রশ্ন কি বলেছে, কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে? তাহলে দেখো আসলের বলেছে, তাহলে পিটাকে ধরে নাও 5 টাকা। ওকে, পিটাকে ধরে নাও 5 টাকা, তাহলে সুদটা কত হবে, ঠিক আছে, আসলের 2/5 অর্থাৎ 5 5 কেটে যাবে, 2 হবে। ঠিক আছে, তোমাদেরকে এরকম করে দেখিয়েছিলাম আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে আই ইকুয়াল টু কি জানি পিটিআর বাই 100, তাহলে পি টি কত বের করতে বলেছে, আর কত আর বাই 100। ওকে, তাহলে কাটাকাটি করছি, দেখো 5 20 100, 4 দিয়ে কাটলাম 5, 4 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 2কে, তাহলে টি ইকুয়াল টু 5। ওকে, তাহলে সি হচ্ছে অ্যান্সার। দেখো 39 নাম্বার প্রশ্ন কি বলেছে, 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত? দেখো এটা কিন্তু মোট সুদ দেওয়া আছে, হ্যাঁ 300 টাকা কিন্তু মোট সুদ। আচ্ছা ধরে নাও একটা অংশ হচ্ছে এক্স, তাহলে অপর অংশটা কত হবে, তাহলে 1550 থেকে এক্স বাদ দেবো, তাহলে এটা হচ্ছে অপর অংশ, তাই তো, মানে এটা হচ্ছে মূলধন, প্রথম অংশের মূলধন, এটা হচ্ছে দ্বিতীয় অংশের মূলধন। ওকে, কি বলেছে প্রথম অংশের মূলধন, এটা মানে প্রথম অংশের সুদ বের করছি, ঠিক আছে। তাহলে আর কত দেখো, আর হচ্ছে 5%, দেখো সময় কত আছে 3 বছর, ঠিক আছে, 3 বছর ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে এটা কিন্তু দেখো প্রথম অংশের, অর্থাৎ এই যে এক্স অংশের কিন্তু কতটা সুদ হচ্ছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে আমরা। ওকে, প্লাস ঠিক আছে বাকি অংশের এই অংশটা, তাহলে 1550 মাইনাস এক্স, এটা সুদ বের করবো, তাহলে এটা পি টি কত, টি হচ্ছে 8%, সরি টি হচ্ছে এখানে 3, আর হচ্ছে এখানে 8। ওকে, ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত আছে দেখো 300। ওকে 300,
তাহলে এটা সুদ, প্রথম অংশের সুদ আর দ্বিতীয় অংশের সুদ মিলে মোট সুদ কিন্তু 300 টাকা হচ্ছে, সেটাই করলাম। ওকে, দেখো এখানে নিচে 100 কমন চলে যাচ্ছে, তাহলে নিচে 100 কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে 1/100। আর এখানে দেখো 3 কমন চলে যাচ্ছে, তাহলে 3 কমন নিয়ে নিলাম, কেটে দিলাম। ওকে, তাহলে দেখো এখানে 3 দিয়ে কাটছি, 100 300। ওকে, তাহলে দেখো এই 100-র সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হবে দেখো, একবারে লিখছি এখানে 5x প্লাস, ঠিক আছে, 8-এর সঙ্গে এটা গুণ করি, দেখো কত হচ্ছে 0, 5 8 40, হাতে থাকলো 4, 5 8 40, 4 44, হাতে থাকলো 4, 8 অক্ষে 8, 8 4 12। ওকে, ইকুয়াল টু, তাহলে 100-র সঙ্গে আবার 100-র গুণ কত হবে, 4টা 0, তাই তো, তাহলে 10,000। ওকে, তাহলে 5x, সরি এখানে সরি একটা ভুল করেছি, এখানে -8x আছে, ইকুয়াল টু 10,000। ওকে, তাহলে দেখো 5x - 8x হচ্ছে 3x ইকুয়াল টু, তাহলে 10,000 - 12,400, তাহলে -2,400। ওকে, ঠিক আছে, সরি 2,400। তাহলে 0 0 কাটছি, তাহলে 3 8 24, তাহলে x = 800। তাহলে এটা হচ্ছে প্রথম অংশের মান। তাহলে দ্বিতীয় অংশ কত হবে দেখো, তাহলে 1550 থেকে 800 বাদ দিই, তাহলে কত হবে 750, তাই তো, একটা হচ্ছে কত 800 আর একটা হচ্ছে 850। তাহলে প্রথমে 800টা লিখবো, 800:750। ওকে, তাহলে এটা অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো 0 0 কেটে দিলাম, তাহলে এখানে 5 দিয়ে কাটলাম, 5 16 80, হ্যাঁ 5 15 75, তাহলে 16:15 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো আজকের লাস্ট নাম্বার প্রশ্ন, 40 নাম্বার প্রশ্ন কি বলেছে, এ বিকে 500 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? দেখো তাহলে এ এর মোট আয় বলেছে 2200 টাকা, আয় বলতে মানে কতটা সুদ পাচ্ছে এ, মোট সুদ মানে বি এর কাছ থেকে আর সি এর কাছ থেকে কতটা সুদ পাচ্ছে সেটা হচ্ছে 2200 টাকা। ওকে, দেখো তাহলে বি এর কাছ থেকে কত সুদ পাচ্ছে, তাহলে 5000, এটা হচ্ছে মূলধন 2 বছরের জন্য, আর কত, আর হচ্ছে এখানে বলেছে 8টা বের করতে বলেছে, তাহলে 8 ধরে নিচ্ছি, সুদের হার বের করতে বলেছে আর /100। ওকে, প্লাস এটা হচ্ছে 5000 টাকার সুদ কত হচ্ছে, 2 বছরের সুদ কত, ঠিক আছে, আর প্লাস এটা হচ্ছে 3000 টাকার সুদ কত হবে 4 বছরের জন্য, আর বার্ষিক সুদের হার আমরা কত ধরেছি, আর ধরেছি, ঠিক আছে, /100। তাহলে এটা 5000 টাকার সুদ, এটা 3000 টাকার সুদ, তাহলে কত হচ্ছে দেখো, মোট সুদটা হচ্ছে 2200 টাকা। ওকে, ঠিক আছে, দেখো এখানে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে, তাহলে দেখো এটা গুণ করছি, তাহলে 50 2 100 আর প্লাস 120 আর ইকুয়াল টু 2200, ঠিক আছে, তাহলে যোগ করলে হবে 220 আর সমান 2200। ওকে, তাহলে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 22 দিয়ে কাটলাম 10। ওকে, তাহলে আর সমান 10। ওকে, তাহলে 10% হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।